চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি পূজাশ্রী ভদ্র। শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার। আজ থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুলিশের পাশাপাশি র্যাব, বিএনসিসি, রোভার স্কাউট ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী দায়িত্বে থাকবে। নির্বাচনে 15টি হলের জন্য 5টি ভবনে থাকবে 7টি ভোট কেন্দ্র। ভোট গ্রহণ হবে OMRR পদ্ধতিতে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। প্রতিটি কক্ষে গড়ে 400 থেকে 500 শিক্ষার্থী ভোট দেবেন। একজন শিক্ষার্থী মোট 40টি ভোট প্রদান করবেন। মধ্যরাত থেকে কার্যকর হতে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ। ব্যবসায়ী, শিল্পপতি সহ বন্দর ব্যবহারকারীরা বলছেন এই ট্যারিফ বৃদ্ধির ফলে তাদের ব্যয় বাড়বে, ব্যবসার উপর পড়বে বড় ধরনের চাপ। এদিকে ব্যয় সামলাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন একে আজাদ। গত মাসের 14 তারিখে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী বন্দরের বিভিন্ন সেবা খাতে সর্বোচ্চ 41% পর্যন্ত মাশুল বাড়ানো হয়েছিল। বন্দর ব্যবহারকারীদের ক্ষোভের মুখে 1 মাসের জন্য তা স্থগিত রাখা হয়। তবে আজ মধ্যরাতে সেই স্থগিতাদেশ শেষে কার্যকর হচ্ছে বর্ধিত ট্যারিফ। এবার কন্টেনার হ্যান্ডেলিং খাতে মাশুল বেড়েছে সবচেয়ে বেশি। প্রতিটি 20 ফুট কন্টেইনারের ট্যারিফ এখন 16,243 টাকা, যা আগে ছিল 11,849 টাকা। এছাড়া আমদানি ও রপ্তানি কন্টেইনারও যথাক্রমে 5,720 টাকা এবং 3,045 টাকা বাড়তি খরচ হবে। এদিকে ফ্রান্স ভিত্তিক CMA-CGM এবং সুইজারল্যান্ডের MSC শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যে বাংলাদেশে চার্জ আরোপের ঘোষণা দিয়েছে, যা আরও চাপ বাড়াতে পারে। ব্যবসায়ীরা বলছেন এই সিদ্ধান্ত দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলবে। রপ্তানিতে প্রথম একবার আমদানি হয়, একই পণ্যটাই আবার কিন্তু রপ্তানি, তাহলে রপ্তানিতে 2 বার করে বাড়বে। আমদানিতে মূলধনী যন্ত্রপাতি হতে প্রত্যেকটা কিছুতেই, ইভেন ভোগ্যপণ্যতেও, শিশু খাদ্যও কিন্তু বাড়বে। কেউ নিস্তার নাই, কিন্তু যারা করেছেন তারা কি বুঝে করেছেন তারাই জান। বাট এক ক্লাফে আপনার 45% আপনার ট্যারিফ বৃদ্ধি করার কোনো যুক্তিকতা আমি এখানে পাই। এটা কোনোদিন একটা ইয়ার জন্য হঠাৎ করে একটা জিনিস বাড়িয়ে দেওয়া মানে এটা বিজনেসের জন্য সুখবর নয়। ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে বিরূপভাবে দেখলেও বন্দর কর্তৃপক্ষ বলছে ব্যয় সামলানোর জন্য এই ট্যারিফ বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন তারা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হয়েছে কক্সবাজার বিমানবন্দর। এ নিয়ে সোমবার এক প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আনন্দিত স্থানীয় ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিদেশি পর্যটকদের জন্য নতুন দ্বার খুলে দেবে বলে আশাবাদী তারা। সাইফুল ইসলামের রিপোর্টে জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রায় 1 দশক আগে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। অবশেষে রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের C1 শাখার যুগ্ম সচিব আহমেদ জামিল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণায় আনন্দিত স্থানীয় ও ব্যবসায়ীরা। দ্রুতই আন্তর্জাতিক ফ্লাইট চালুর দাবি তাদের। প্রজ্ঞাপন জারি হওয়ার খবর শুনে আমরা সত্যি আনন্দিত। আমরা দীর্ঘদিনের একটি স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। আমাদের ভাই এবং আত্মীয় স্বজন যারা আছে তারা যখন প্রবাসী থাকবে সহজে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী যেতে পারবে। আমরা চাচ্ছি অতি শীঘ্রই যাতে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক পরিসরে ফ্লাইট চালু করার জন্য। আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সকল সুবিধা প্রস্তুত করে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট শুরু হতে পারে বলে জানান বিমানবন্দরের পরিচালক। আমরা তো প্রস্তুত আছি, আমাদের এখন এয়ারলাইন্স শিডিউল পেলে অপারেট করতে পারবে। যেদিন এয়ারলাইন্স শিডিউল দেবে আমাদের তো প্রস্তুত ঠিক আছে। আমরা আন্তর্জাতিক ঘোষণা পাওয়ায় অচিরেই বিদেশিদের কাছে কক্সবাজার আরও জনপ্রিয় গন্তব্য হবে বলে মনে করছে ট্যুরিস্ট পুলিশ। এয়ারপোর্ট যখন চালু হয়ে যাবে, আন্তর্জাতিক এয়ারপোর্ট, আমাদের এখানে বিদেশি পর্যটকদের সমাগম বেড়ে যাবে। প্রতিনিয়ত যখন বিমান ওঠানামা করবে তখন এই কক্সবাজারটার এই পর্যটন শিল্প একটা অর্থনৈতিক উন্নয়নে বিরাট বড় রোল প্লে করবে বলে আমি মনে করি। বিমানবন্দরটি আন্তর্জাতিক মানে উন্নীতকরণের কাজ শুরু হয় 2015 সালে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিশ্বমানের বিমানবন্দর পাচ্ছে কক্সবাজারবাসী।
শাশ্বতী সরকার, নাগরিক। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ এনামুল হক এনাম। বলেন, ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। এ সময় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাঙামাটিতে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সকালে 18 আর্মড পুলিশ ব্যাটালিয়নের রিজার্ভ বাজারের অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আফজাল। 3 দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন 18 এপিবিএনের সহ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফসার উদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এনায়েত করিম। প্রশিক্ষণ চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। একটা সময় পরে সেই স্বাভাবিকভাবে আমার কাজের অংশ হিসেবে দায়িত্ব যে কেউ ফিক্স আপ করে দিতে পারেন, কারণ এখানে আইন শৃঙ্খলার নোডাল অর্গানাইজেশন বাংলাদেশ পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনী যতগুলো আছে তার মধ্যে হচ্ছে সবচেয়ে মূল দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশ। এরপরে যারা আছে তারা এলিট ফোর্স, এবং বাংলাদেশ আনসার বাহিনীও আমাদের এই জাতীয় নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2025 পালিত হয়েছে। সোমবার সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের এবারের প্রতিপাদ্য ছিল সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামানের সভাপতিত্বে আলোচনার সভায় বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা মোহাম্মদ নান্নু মিয়া, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশু। সভা শেষে অংশগ্রহণকারীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে তাৎক্ষণিক মহড়ায় অংশগ্রহণ করেন। নোয়াখালী সুবর্ণচরে দিনে দুপুরে প্রকাশ্যে রাস্তায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে পুলিশ তাৎক্ষণিক এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি। সোমবার উপজেলার চর জুবলি গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এই ঘটনা ঘটে। নিহত সুব্রত চন্দ্র দাস উপজেলার চর আমানুল্লাহ ইউনিয়নের চিরুরঞ্জন দাসের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সুব্রত তার স্ত্রী রিক্তা রানী দাসকে আনতে উপজেলার চর হাসান ভুইয়ার হাটে স্বাস্থ্যসেবা বিভাগে যাচ্ছিলেন। পথে হারিস চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে দুর্বৃত্তদের কবলে পড়ে সে। হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে 3 দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পূর্ব মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সোমবার সকাল থেকে শুরু হয়েছে ক্যাম্পেইন। আয়োজন চলবে আগামী 15 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় ও প্রত্যন্ত এলাকার জনগণের জন্য নিয়মিতভাবে পরিচালনা করে আসছে বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় পেকুয়ার এই আয়োজন। নৌবাহিনীর বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন ও মেডিকেল টিমের সদস্যরা এখানে দাঁতের বিভিন্ন রোগ নির্ণয়, চিকিৎসা এবং মুখ ও দাঁতের যত্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের জনগণের পাশে থেকে, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, দ্বীপবাসী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের সুবিধা, দুঃখ, দুর্দশায় সবসময় পাশে ছিল এবং আছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনী তার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে। উখিয়ায় আলিফ হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়েছেন 2000-এর বেশি মানুষ। দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। ক্যাম্পে নারী, শিশু রোগ, চর্ম, গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ সহ ঢাকা ফেরত 12 সদস্যের একটি চিকিৎসক দল অংশ নেন। উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান হেলাল উদ্দিন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ ওমর ফারুক সহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম নোয়াখালী ইউনিট কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নোয়াখালী জেলা শহর মাইজদিন নবাব কনভেনশন হলে আয়োজিত এ সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম নোয়াখালী ইউনিট কমিটি ঘোষণা করা হয়। নোয়াখালী ইউনিটে এস.এম. নিজামকে সভাপতি, মোহাম্মদ সোহাগকে সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।
ফোরামের নোয়াখালী ইউনিটের আহ্বায়ক হামিদুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মতিন। ফেনীতে আজ থেকে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলা প্রশাসনের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন 6টি উপজেলার দল। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়েছে ফেনী সদর ও ফুলগাজী উপজেলা দল। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ টাকা, রানার্স আপরা 50,000 এবং প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে 20,000 টাকা করে পুরস্কার। এই আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখবে বলে জানান জেলা প্রশাসক সাইফুল ইসলাম। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 25 অক্টোবর। এখন এই পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।